সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানের উপস্থাপনা আছি আমি সিনহা MSI। আমাদের আজকের বিষয়বস্তু রাষ্ট্রপতি নির্বাচন ও জন আকাঙ্ক্ষা, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডানে আছেন MK রহমান, সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। আমার ডানে আছেন জনাব AKM পাটোয়ারি, মিডিয়া ব্যক্তিত্ব এবং বলতে পারেন তুখোর একজন বক্তা। এবং আমার সর্বডানে বায়ে আছেন জনাব লেফটেন্যান্ট জেনারেল আমিরুল করিম, সাবেক সামরিক সচিব রাষ্ট্রপতি। জনাব MK রহমান, এই যে বিষয়বস্তুটা রাষ্ট্রপতি নির্বাচন, জনগণের যে আকাঙ্ক্ষা, এটা আপনি কীভাবে দেখছেন? আমাদের ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্টে অথবা মন্ত্রী পরিষদ শাসিত সরকারে রাষ্ট্রপতি নাম্বার 1 কনস্টিটিউশনাল পারসন এবং অথরিটি, এবং উনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং সজ্জন ব্যক্তি হবেন এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন সংবিধান ও আইন অনুযায়ী। এটাই কাম্য আর কি। পিছনে আমরা যদি নিকট অতীতে অনেক সময় দেখতে পাচ্ছি যে যারা মেজরিটি পার্টি, যারা 2/3 মেজরিটি অথবা মেজরিটি আছে, তারাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে পারবেন, তাদের ক্যান্ডিডেট জয়লাভ করবে। কিন্তু তাদের উচিত এগুলো সব কিছু বিচার বিবেচনা করে যারা একজন যোগ্য ব্যক্তি তাকেই দেওয়া উচিত। এখানে খালি ইয়েস বলবে, নো বলবে, এইটা বলা দরকার নেই। শিক্ষিত, সজ্জন এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক, যে সারা রাষ্ট্রের অভিভাবক হিসাবে যাকে গ্রহণ করবে, সেই ধরনের একজন ব্যক্তিকেই দেওয়া উচিত। বিএনপি তো 2/3 মেজরিটি আছে, তারা কালকে একটা সভাও করছে তাদের দলের। তারা দেখলাম পত্রিকার দায়িত্ব দিয়েছেন প্রাইম মিনিস্টারকে এই ক্যান্ডিডেট ঠিক করার জন্য। হয়তো তারা আলাপ আলোচনা করেছেন, লাস্টলি প্রাইম মিনিস্টারের উপরে ছাড় দিয়েছেন অর্থাৎ দলের চেয়ারপারসন। আশা করি ওনার বুদ্ধি বিবেচনা দিয়ে উনি একজন যোগ্য ব্যক্তিকেই রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত করবেন, মনোনয়ন দেবেন, এটা আশা করি। আপনাকে ধন্যবাদ। লেফটেন্যান্ট জেনারেল আমিরুল করিম, আপনি শুধু একজন সামরিক বিশেষজ্ঞই না, আপনি একজন ডিস্টিংগুইশড প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল। আপনার দৃষ্টিকোণ থেকে কী ধরনের রাষ্ট্রপতি এই মুহূর্তে জাতি চায়? আমি বলবো যে হ্যাঁ, একজন সজ্জন ব্যক্তি, যোগ্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি এবং একদম যার লোভ লালসা নাই বললেই চলে, লাইক জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ। উনি কিন্তু আমার রোল মডেল, অথবা জিয়াউর রহমান, এই দুটোই আমার রোল মডেল বাংলাদেশে প্রেসিডেন্ট হিসেবে, আমি যতটুকু দেখেছি। এবং সবারই গ্রহণযোগ্য হতে হবে, সবাই তাকে অভিভাবক দেখতে হবে। এবং উনি তো প্রোটোকলে উনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি। রাষ্ট্রপতি কিন্তু ক্ষমতা, কিছু অন্তর্নিহিত ক্ষমতা আছে, এই ক্ষমতাগুলো আমাদের রাষ্ট্রপতিরা ওটা ব্যবহার করে না। পার্সোনালিটি, ব্যক্তিত্ব কিন্তু এটা বড় জিনিস, ব্যক্তিত্ব কিন্তু একটা বড় জিনিস, অনেক কিছু করা যায় ব্যক্তিত্ব দিয়ে, সেটা তো আমাদের হচ্ছে না। ভালো ব্যক্তিত্ব থাকতে হবে, লোভ লালসা থাকবে না, সজ্জন হতে হবে, এবং ট্রান্সফরমেশন লিডারশিপের কতগুলো কোয়ালিটি আছে, যেটা বলা হয় যে তার মধ্যে ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন থাকবে, তার মধ্যে ক্যারিশমা থাকবে, তার মধ্যে এই কতগুলো কোয়ালিটি থাকতে, তার মধ্যে এমপ্যাথি থাকতে হবে, ইন্ডিভিজুয়ালাইজ কনসিডারেশন থাকতে হবে। এরকম লোক দরকার। সে যদি মুক্তিযোদ্ধা হয় ভালো, সে যদি ধরেন একজন ভালো জাজ, যার সুনাম আছে, জাস্টিস মুর্শিদের মতো লোক, মনে করেন কথা বলতেছি আর কি, বা হয়তো একটা জেনারেল ওসমানীর মতো একজন লোক, জেনারেল জিয়ার মতো এরকম লোক, এবং যাদের দেশ দুনিয়ার উপরে তাদের কোনো ইয়ে নাই, দেশটাই তার কাছে বড় জিনিস, এবং সবাই তাকে মেনে নেয়, গুরু হিসেবে মেনে নেবে, অভিভাবক হিসেবে মেনে নেবে। প্রশ্ন এখানে আছে, আপনি জিয়াউর রহমানের নাম উল্লেখ করেছিলেন, ওসমানীর নাম উল্লেখ করেছিলেন, কিন্তু আমরা এখন যে পদ্ধতিতে আছি সংসদীয় গণতন্ত্র, এই সংসদীয় গণতন্ত্র রাষ্ট্রপতি যিনি হবেন তিনি দলের সমর্থন হবেন, এবং সম্ভবত শুধু দল না, দলীয় প্রধান যিনি থাকবেন তিনি একই সময় দলের প্রধান, সরকার প্রধান, সংসদের প্রধান। এবং তাকে ইদানিং যে দেখলাম আমরা, গতকাল যেটা করা হইল, একক দায়িত্ব দেওয়া হয়েছে তার উপরে। কিন্তু এখানে আপনি কীভাবে আশা করেন, আপনি যা চাচ্ছেন এই ধরনের রাষ্ট্রপতি এখানে আসবে? আমরা দেখুন, এটা পুরোপুরি ক্যাবিনেট সিস্টেম। প্র্যাকটিক্যালি 2/3 মেজরিটি হয়ে গেলে আর ওই ক্যাবিনেটের মজা থাকে না। যখন ইলেকশন রেজাল্ট দেখলাম 2/3 হয়ে গেছে, তখন বুঝলাম যে এটা মজাটা শেষ হয়ে গেলো, চ্যালেঞ্জ থাকলো না, যেটা দিবে সেটা হয়ে যাবে, ইয়েস অ্যান্ড নো বলে হয়ে যাবে, আমরা রাজি আছেন, রাজি আছি, এই তো। আমার মনে হয় যে জুলাই সনদে যেটা বলা হয়েছে যে কিছু পাওয়ার রাষ্ট্রপতিকে দেওয়া যায় কিনা,
এটা চিন্তা করা যেতে পারে। যেমন রাষ্ট্রপতি সিরেমোনিয়াল কমান্ডার, সুপ্রিম কমান্ডার, সিরেমোনিয়াল থেকে কিছুটা এক্সিকিউটিভ পাওয়ারও দেন, ওয়াই নট। যেমন ধরেন হাইকোর্টের জাজগুলো রাষ্ট্রপতির হাতে ছেড়ে দেন, আইনের মাধ্যমে হবে, কমিটির মাধ্যমে হবে, কিন্তু রাষ্ট্রপতি ইন্ডিপেন্ডেন্ট ডিসাইড করুন। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আসবো, আপনি অন্য লাইনে চলে গেছেন। ওকে। জনাব এ.কে.এম. পাটোয়ারি, আমরা সবাই জানি রাষ্ট্রপতি এমন একটা সময় হচ্ছেন যখন এই সংবিধান কার্যকর, নতুন কোনো সংশোধনী কিন্তু আসতেছে না। এই সংবিধানের কাঠামোতে একজন বলিষ্ঠ, ত্যাগী, মাথা উঁচা রাষ্ট্রপতি, এটা কি আমাদের অতি আশা না? এটা অতি আশা না, কারণ আমরা তো সবাই তো চাই ভালো, সব ভালো জিনিসের প্রতি আগ্রহ সবাই আছে, সে সৎ হোক আর অসৎ হোক, সবাই চাই যে ভালো হবে। অন্যরা খারাপ হয়েছে, খারাপ লোককে মানে অনুকরণ করতে চায় না। সবচেয়ে খারাপ লোকটাও সে চাইতে তার সন্তানেরা ভালো লোককে রোল মডেল করবে, সে কিন্তু ওই খারাপ লোককে, সে খারাপ আছে থেকে খারাপ লোকের রোল মডেল হিসেবে নেয় না। তো সেই জন্য এইখানে একটা এমন একটা যিনি আমার ইমামতি করবেন, তার তো সবগুলি গুণাগুণ, ওই যেটা আমাদের জেনারেল সাহেব বললেন, ব্যক্তিত্ব না থাকলে যদি তারা পাওয়ার দেয় তাহলে সে পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না, তার ব্যক্তিত্বের অভাবে। ডিজনেস্ট লোক সবসময় দুর্বল থাকে। ডিজনেস্ট লোকেরা মাথা তুলে কথা বললে জানি সে সবসময় তাকাই দেখবে তার অ্যাপয়েন্টিং অথরিটিরা কী বলতেছে, যাতে ওদেরকে খুশি করার জন্য চায়। রাষ্ট্র তাদের কাছে মুখ্য হয়ে যায়, গণ হয়ে যায়, মুখ্য থাকে তার তার যারা অ্যাপয়েন্টিং অথরিটিকে খুশি করা। আমরা অতীতে তাই দেখছি। কিন্তু এমন কোনো একটা লোক, যেমন ওখানে রাষ্ট্রপতির কাছে পাঠানো অনুমোদনের জন্য, যদিও এটা নামে মাত্র, কিন্তু একটা ফাইল আমরা দেখলাম যে টার্ন ডাউন করছে, যে এটা পুনর্বিবেচনা করা হোক। তাহলে ওখানে কেন পাঠানোর দরকার, সময় নষ্ট করার দরকারটা কি? ইভেন কি সরকারের যদি একটা প্রথম শ্রেণীর কর্মকর্তা বদলি করলে রাষ্ট্রপতির আদেশ করে লেখা থাকে, কিন্তু তো এটা হলো কি জন্য, যে তার ইনহেরেন্ট যে পাওয়ারটা আছে তার, এটা সে ডিলিগেটও করতে পারবে না। এর আগে একবার একজন রাষ্ট্রপ্রধান বলছিলেন যে আমার কাছে খামাখা এটা বদলির জন্য, একটা সেক্রেটারি বদলি হবে, একটা জয়েন্ট সেক্রেটারি বদলি, কেন আমার এখানে আসবে, এটা আসা দরকার, সময় নষ্ট। কিন্তু সেখানে দেখা গেল ল মন্ত্রণালয় থেকে দিল যে না, ইনহেরিটেন্ট ওটা পাওয়ার ডিলিগেট করা যাবে না, সংবিধানে যে পাওয়ার দিচ্ছে সেটা পাওয়ার ডিলিগেট করা যাবে না। এখন যিনি পাওয়ার এক্সারসাইজ করবে তার তো বুঝতে হবে তার পজিশনটা কী, সে যে নাম্বার ওয়ান ব্যক্তি, তাহলে তো নাহলে তো হবে না। আর আমাদের রাজনীতিবিদরা কমফোর্ট ফিল করে যে দুর্গন্ধওয়ালা লোকেরা আনে, জানালে যে ও কিছু হলে তার ব্ল্যাকমেল করা যাবে, সে কোনো একটা কিছু প্রতিবাদ করবে না। তার যে একজনের লোকের বলছে মরা লোকেরা মারে কেন, মরা লোক তো প্রতিবাদ করে না, সেই জন্য মারতে সুবিধা। তো এখন আমাদের ওই ধরনের না হলে বিএনপি, আওয়ামী লীগ এইসাদের মানে যতক্ষণ এই পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট আসার পরে তাদের পার্টিতে অনেক স্মার্ট লোক আছে, সে কিন্তু স্মার্ট লোককে না নিয়ে সবচেয়ে অথর্ব ঘাটের মরাকে নিয়ে আসতেছে। কেন আনতেছে? বিকজ অফ সে রিস্ক মনে করতেছে যে ব্যক্তিত্ব সম্পন্ন লোক কোন সময় তার, এবং রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারে, এই অবস্থার মধ্যে বরখাস্ত করতে পারে। সংবিধানে বলা আছে যে যদি রাষ্ট্রপতি মনে করে যে আমি প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে কাজ করবে, কিন্তু এখানে বলা আছে যে রাষ্ট্রপতি যদি মনে করে যে সে নোট করবে যে আমি এখন প্রধানমন্ত্রীকে আমি করতে পারছি না, কানেক্ট করতে পারছি না, ওনারা পাচ্ছি না, আমি উনি মনে করলে হবে, প্রধানমন্ত্রী ঢাকা থাকুক কোনো অসুবিধা নেই, সে কিন্তু যে কোনো সময় একটা ডিসিশন নিয়ে নিতে পারে। ইয়াজউদ্দিনের একটা ব্যাকগ্রাউন্ড অনেকে অনেক কথা বলে, অ্যাকচুয়ালি বেগম জিয়া বলছিল ফালু এখন জীবিত আছে, যে ইমাজউদ্দিন সাহেবরা ডেকে নিয়ে আসো, সে ইয়াজউদ্দিন শুনছে, শোনার পরে নিয়ে আসছে। ম্যাডাম বলো যে এটা কি নিয়ে আসছো, যে আমি তো ইমাজউদ্দিন বলছি, ইমাজউদ্দিন ইয়াজউদ্দিন পার্থক্য বেশি একটা না, এখন নিয়ে আসছে একটা বয়স্ক লোক কী করবে, তো বলছে ঠিক আছে তার শপথ পড়াই দাও। তারপরে এখানে উনি ওনার একটা গার্লফ্রেন্ড, উনি তখন মিলিটারি সেক্রেটারি, বলে আমার এই গার্লফ্রেন্ডটার তুমি একটা অ্যাডভাইজার বানাও না। উনি বলতেছে এখানে পোস্ট নাই তো কীভাবে আমি করবো। আর এখন দেখেন সরকারের তার পোস্ট কতটুকু স্যাংশন পোস্ট লাগবে, ইচ্ছা করলে এটা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, এই যে অ্যাডভাইজার বানানো হচ্ছে এগুলো টাকা ফেরত দেওয়া লাগবে তো ভবিষ্যতে, এবং এর জন্য মামলা হবে। স্যাংশন পোস্টের অতিরিক্ত একবার রাষ্ট্রপতি দুধের সর খাইতে চাইছে, 1 মিনিট বলে দুধের সর খাইতে চাইছে, ইনি অবজেকশন দিলেন যে এখানে আমার যে স্যাংশন আইটেম আছে এগুলো দুধের সর নাই, দুধের সর দেওয়া যাবে, তাহলে টাকা ফেরত দেওয়া লাগবে। পরে রাষ্ট্রপতি ওইটা থেকে সরে আসছে দুধের সর খাওয়ার থেকে। আপনাকে ধন্যবাদ জনাব এম কে রহমান। আমরা যতটুকু জানি ইতিমধ্যে আলোচনার মধ্যে যারা আছেন দলের ভিতর থেকে, তারা সবারই বয়স কিন্তু 78 উপরে, 79 উপরে, এবং 5 বছর পরে তাদের বয়স হবে 84 থেকে 85। রাষ্ট্রপতি পদের জন্য এই বাংলাদেশের প্রেক্ষাপটে ষড়ঋতু দেশ, আপনি কি মনে করেন বয়স একটা ফ্যাক্টর হয়ে গেছে, বা একটা নীতিমালা থাকা উচিত এত বছরের নিচে এত উপর হবে না? এটা আমাদের কনস্টিটিউশনে নাই, বয়সের ব্যবধানটা এখানে নাই, করলে সেটা করা যেতে পারে, কেননা বয়সে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। একটা বয়সে তো মানুষ কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে যায়, তো এনার্জি কমে যায়, ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি কমে যায়,
তারপর অনেক সময় ডিমেনশিয়া পেয়ে যায়, তো সেক্ষেত্রে কাজ করা মুশকিল হয়ে পড়ে। আর হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ নট হেলথ। জি, স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কেউ কথা শুনবে না। অনেকের টাকা আছে, হেলথ ভালো না, ওই টাকায়ও কাজে আসে না। কাজেই প্রেসিডেন্ট হি মাস্ট বি হেলদি, গুড হেলথ হতে হবে, ইন্টেলেকচুয়ালি আপরাইট হতে হবে, তার খুব সজ্জন ব্যক্তি হতে হবে। আমরা তো উইদিন দ্য বাউন্ডস অফ দি কান্ট্রি আমরা যা আছে তার ভিতর থেকে ভালো মানুষ খুঁজতে হবে আর কি। তারপর একটা দল আছে, যে দলটা মেজরিটি হয়েছে, 2/3 মেজরিটি, নিশ্চয়ই তারাই তো রাষ্ট্রপতি বানাবেন। আপনি বলতে পারি অনেক কিছু কথা, আমি দেখছি উনি ভালো, আপনি দেখছেন উনি ভালো, কিন্তু দল তো দেখছে আরেকজনকে ভালো। আমরা বলতে পারি যে একজন গুড ম্যান, সজ্জন ব্যক্তি, ইন্টেলেকচুয়ালি ভালো, ফিজিক্যালি ক্যাপাবল, এবং মুক্তিযুদ্ধের পক্ষে, যদি মুক্তিযুদ্ধ হয় আরও ভালো, আর মুক্তিযুদ্ধের চেতনাটা ধারণ করে সেটা হলে আরও ভালো হয়, আমি সেটা বলবো আর কি। সে ধরনের রাষ্ট্রপতি হলেই হি ক্যান ক্যারি দ্য নেশন। তো জাতিকে তো একটা প্রতিনিধিত্ব করতে হবে, জি, জি, আপনাকে ধন্যবাদ। দেশে বিদেশে সব জায়গায়, জি, জি। সে ধরনের ব্যক্তি আমাদের দরকার। জনাব আমিনুল করিম, আপনি তো একজন রাষ্ট্রপতির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে সামরিক সচিব হিসেবে, এবং সেই সময় আমি মাঝে মাঝে তার সাথে যেতাম, কারণ আমার ডাইরেক্ট টিচার ছিলেন এসএমএল প্রভোস্ট, এবং আপনার মাধ্যমে যেতাম। আপনি তাকে দেখেছেন যে রাষ্ট্রপতিকে, উনি যে মেন্টালিটি ছিলেন, যে অবস্থা ছিল, সেই সময় তো একটা গভর্নমেন্ট চলে আসলো। জেন্টলম্যান। আপনার দৃষ্টিকোণ থেকে ওই চেয়ারটায়, এই সংসদের আলোকে, আমি যাদের নাম আসতেছে, আপনার কি মনে হয় যদি প্রয়োজন পড়ে দলের বাইরে থেকে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে, কেন না, আসতে পারে। তবে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে একটু সুবিধাও হয়। যেমন আব্দুর রহমান বিশ্বাস পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন, উনি কিন্তু জেনারেল নাসিমের কুকে থামাই দিতে পারছিলেন, বিকজ উনি বুঝতেন, ক্রাইসিস ম্যানেজমেন্টটা বুঝতেন, যেটা প্রফেসর ইয়াজুদ্দিন বুঝতেন না। ওই ক্রাইসিস উনি ম্যানেজ করতে পারেন নাই। উনার আন্ডারে বাঘা বাঘা সিভিল সার্ভেন্টরা ছিল, আকবর আলী খান, শফি শামী, সুলতানা কামাল, হাসান মজিদ চৌধুরী, ওনারা চারজন একসঙ্গে রিজাইন করে গেল। ক্যাবিনেটের সিদ্ধান্ত আকবর আলী খান পরের দিন উনি চেঞ্জ করে দেন, ওটা আর একটা বলে দেন। তো ওরা ফের তারা রিজাইন করলো। তখনই আমি বুঝে গেছিলাম ক্যাবিনেট ফেলগুলো মানে একটা গন্ডগোল লেগে যাবে এখন দেশে। তো ওইটা তো আছেই। একটা কথা বলি আপনাকে, আমেরিকার প্রেসিডেন্ট অনেকেই আছে, কিন্তু কেনেডির নাম আর ক্লিন্টনের নাম কিন্তু সবাই নাই। কেনেডি ক্লিন্টন কিন্তু ইতিহাস অন্যরকম, তার ক্যারিসমা, তাদের আলাদা আলাদা তাদের স্ট্যাচার। যেমন বাইডেন ছিল, বাইডেন তো ডিমেনশিয়াতে ভুগতেছিল, ভুলে যেত, অসুবিধা হচ্ছিল। এখন কেনেডিও প্রেসিডেন্ট, ট্রাম্পও প্রেসিডেন্ট, বা ক্লিন্টনের অগাধ জ্ঞানের অধিকারী উনি, উনি অনেক ফিউচার বলে দিতে পারতেন। উনি বলছেন আমেরিকা, উনি নিজে বক্তৃতা 93 লেকচারে বলছে যে আমেরিকা নাম্বার 2 হয়ে যাবে, নাম্বার টু পাওয়ার হয়ে যাবে। উনি জেনে শুনেই বলছেন। চায়নাকে উনি হাইলাইট করতেন। তো এরা তো ওই ফারসাইডনেস থাকতে হবে, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, এবং প্রধানমন্ত্রীকে তাকে উপদেশ দিতে হবে, মন্ত্রিসভাকে উপদেশ। উনি কিন্তু নোট পাঠাতে পারেন মন্ত্রিসভাতে, এটা আমাদের কোনো রাষ্ট্রপতি তো করে নাই। এটা কিন্তু সিস্টেম আছে, ইনহেরেন্ট পাওয়ার আছে উনার। উনি যে কোনো একটা পয়েন্ট ক্যাবিনেটের কনসিডারেশনে পাঠাতে পারেন, কেউ করে নাই। শুধু জাস্টিস শাহাবুদ্দিন একবার একটা বিল যখন পার্লামেন্টে পাস হলো, ওনার কাছে গেল, উনি রিটার্ন করে দিলেন, এবং আওয়ামী লীগ কিন্তু এটা অনার করেছিল। ওই সুরঞ্জন সাহেব উনি বলতেছেন গল্পটা, যে আমরা আবার পার্লামেন্টে পাস করে দিতে পারতেন, কিন্তু ওনাকে সম্মান দেখানোর জন্য ওই বিলটা আর পার্লামেন্টে নেওয়া হয়নি। তো এরকম লোক তো দরকার। জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ এত নির্লোভ ছিলেন, ওই যে ফলমূল হতো বঙ্গভবনে যে এক্সট্রা, ওটা বিক্রি করে সরকারি ট্রেজারিতে জমা দিয়ে দিতেন। ওনার ছেলের সাথে উনি আমেরিকাতে কথা বলছেন, যে বিলটা আসছে, বলে পিএস বলছে কেন সেটা তো ইউর অথরাইজ, আপনি কথা বলতে অথরাইজ। বলুন না, আমার ছেলের সাথে কথা বলছি। 1,500 টাকা না কত টাকা, ওটা উনি এক্সট্রা 1700 টাকা বোধ হয়, ওটা জমা দিয়ে দিয়েছেন। এরকম লোক কোথায় পাবো? আর উনি খুব স্ট্রিক্ট ছিলেন, মিনিস্টারদের ডাকতেন রেগুলার উনি ওনার অফিসে। মিনিস্টার নাকি আমি শুনেছি বঙ্গভবন থাকতে, যে মিনিস্টারের ঘরে ওনার অফিসে ঢোকার এক গ্লাস পানি খেয়ে নিতেন, যে কী প্রশ্ন করে না করে। তো এগুলো ওইটা পার্সোনালিটির ব্যাপার আছে, এবং উনি কম্প্রোমাইজ করতেন না। আপনাকে আর একটা কথা বলি, যখন ওই 2001 সালে ইলেকশনে বিএনপি আবার ক্ষমতায় আসলো না, তখন আওয়ামী লীগ একটা মুভ নিয়েছিল ইলেকশনটা ক্যান্সেল করার জন্য। আমি এটা শুনেছি ওই যে জেনারেল মাইনুল ইসলামের কাছ থেকে, যে ওরা আওয়ামী লীগের বললো যে জাস্টিস শাহাবুদ্দিনকে প্রেশার করবে যে ইলেকশনটা ক্যান্সেল করে দাও। প্রেসিডেন্ট কিন্তু ওই পাওয়ার ছিল, শাহাবুদ্দিন বাস করে নাই, বললো ইলেকশন ঠিকই হয়েছে, আমি এটা চেঞ্জ করতে পারবো। আমেরিকান অ্যাম্বাসেডার চলে আসছিল, মাইনুল চৌধুরী ছিলেন ওখানে,
উনি তোর হোমের ইনচার্জে ছিলেন, তো উনি তো করেন নাই, চিফ জাস্টিস ছিলেন। আর না, উনি তো পরে 96-এ যখন হলেন, নির্বাচিত হয়ে যখন আসলেন, অ্যান্ড হি ডিড নট বাজ, ওটা মানে নাই। উনি হাসিনারই সিলেকশন ছিলেন, কিন্তু ওই ইলেকশন উনি ক্যান্সেল করেন নাই। আপনার কাছে আসবো আমরা। এরকম লোক দরকার আমাদের। জি জি জি। জনাব এ কেম পাটোয়ারি, আমরা জাস্টিস শাহাবুদ্দিনের কথা বলছি বারবার, আমরা এটাও জানি শেষের দিকে তার সাথে হাসিনা সরকারের বেশ গ্যাপ সৃষ্টি হয়ে গেল, বিকজ অফ তার ব্যক্তিত্ব, তার চিন্তাভাবনা মিলে না। আমাদের হাতে এই মুহূর্তে যাদের নাম আছে বা যাদের নাম নাই, একজন নাগরিক হিসাবে, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন আলোচক হিসাবে, সত্যিকার অর্থে এই বর্তমান কাঠামোতে যদি একজন রাষ্ট্রপতি আসতেই হয়, আপনার কি মনে হয় বর্তমানে যারা আছেন দলের ভিতরে এর বাইরেও প্রয়োজন হলে যাওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আমি এই যে জাস্টিস শাহাবুদ্দিনের দুইটা ঘটনা বলি। যখন একবার শেখ হাসিনা বলছে এইভাবে চালান, খালেদা বলছে এইভাবে চালান, উনি কারো কথা শুনবেন না। তখন উনি একবার খেপে গেলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে, অ্যানাউন্স হয়ে গেছে বিটিভি টিভি সব জায়গায়। তো এখন উনি ওই একটা ভাঙা সুটকেস ছিল, ওটার মধ্যে লেখে 2 লাইন লেখে, স্টোনোগ্রাফ দিয়ে কোনো ড্রাফ করে না, জানা যেটা আউট হয়ে যাবে। তখন বেগম জিয়া বললেন যে ডিজিএফআইকে বললেন যে উনি কী ভাষণ দেবে, ওনাকে বরখাস্ত করে কিনা, এ তো একরকম মানুষ। তখন উনি ডিজিএফআইকে বলে দিলেন যে এটা খুঁজে বাইর করো। এখন ডিজিএফআই তো নোট করলে একজনকে স্টোনোগ্রাফে দিলে না, সেটা বাইর করবে। ডিজিএফআই চলে গেছে আপনার মিরপুরে পিএর ভাষায়, বলে স্যার আমাদের দিলেই তো আমরা টাইপ করতে দিলেই তো আমরা আপনারা বলবো। তখন ওই যে ছিল হারুন ছিল ডাইরেক্টর সিআইবি, আমার বন্ধু, কি দৌড়াই কলে চাকরি নাই আমার, কেন চাকরি নেই, বলে যে এত আধা ঘন্টা বাকি আছে আর আমি এখনও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কী ভাষণ দেবে এটা বাইর করতে পারি নাই, তো কী ডিজিএফআই হলাম আমি। তো এখন দৌড়াদৌড়ি করছে, তারপরে করছে কি ওনারা বঙ্গভবনে একটা ভাষণ দেওয়ার জন্য একটা আছে, বিটিভি চলে গেছে। যাওয়ার পরে ওখানে কি করছে, ডিজিএফআই ঢুকে পড়ছে মাত্র, তখন আছে আর 20 মিনিট। এর আগে এই 20 মিনিট আগেও কিন্তু তথ্য নিতে পারে না যে উনি কী ভাষণ দেবে, কারণ ভাষণ তো নিজে হাতে লিখছে। তারপর ওখানে তো ডিজিএফআই গেছে, সবাই বন্ধ করো ক্যামেরা, এই কে, স্যার এটা তো ডিজিএফআই। তো ডিজিএফআই কেন, স্যার ডিজিএফআই হলো স্যার যদি কিছু ঘটে যায়, আপনার যদি কেউ মেরে ফেলে, তো এসএসএফ আছে, বলে এসএসএফ যদি করে স্যার, সেই জন্য কোনো মতে করে তার ডিজিএফআই, তার ফখরুদ্দিন সাহেব তো ডিজি, আমাদের বন্ধু মানুষ, এরকম লোক ছিল। তারপরে আরেকটা জিনিস হলো যে আমি আরেকটা কথা বলি, ওনার ভাইগনা একটা ওই শিল্প ঋণ নিচ্ছে। তো ঋণ নেওয়ার পরে এখন এটা ঋণগ্রস্ত, ব্যবসা পারে নাই, এখন ওনার বোনের বাসাটা করতেছে, লিজ করে দেবে, নিলামে চলে যাবে ব্যাংক। তখন ইমাম হোসেন সাহেব ছিলেন শিল্প ব্যাংকের মানে উনি আমাদের খুব ঘনিষ্ঠ জানা, আমাদের ডক্টর নিয়াজের বাপ। তো উনি ফোন করছে, আমি ওনার অফিসে, বলে যে দেখেন আমি তো চিফ জাস্টিস হিসেবে কোনো কাউকে রিকোয়েস্ট করতে পারি না, এটা কেন বলছি আমি এই কথাটা, এটা দৃষ্টান্ত, এরকম লোকও তো আমাদের আছে, কিন্তু আমাদের এখন যারা সরকার পরিচালনা করবে তাদের এই ধরনের লোককে খুঁজে আনতে হবে। তারপরে কী হয়েছে, উনি বলে যে আমার বাইক নিয়ে আমার বোনটোন এসে কাদাকাটি করছে, আমি তো চিফ জাস্টিস হিসেবে কাউকে রিকোয়েস্ট করতে পারি না, দেখুন তো কোনো হেল্প করা যায় কিনা। তো ইমাম হোসেন সাহেব টেলিফোন রেখে বলে কী করি, আমি ওনার মতো একটা লোকের পারলে হেল্প করেন, সুদ মাফ করে ইনস্টলমেন্ট দিতে, উনি তাই করছে। তারপরে যখন ওনারকে চিফ অ্যাডভাইজার হওয়ার পড়লো, দায়িত্ব পড়লো, উনি জেনে গেছে যে উনি চিফ অ্যাডভাইজার হয়েছে, ইমাম হোসেন সাহেবের ফোন করছে, বলে আপনার কি শ্যুট টুট বানানো আছে, উনিও ওরকম সৎ লোক, বলে কেন স্যার আমার তো শ্যুট আছে একটা পুরান আগের, আপনি নাহলে একটা বানান, আমি আপনাকে মন্ত্রী বানাবো। এবং শেষ পর্যন্ত ওই যে সামান্য একটা জন্য কৃতজ্ঞতাবোধ তার এরকম, এটা জিয়াউর রহমানের ছিল, সেটা আমি পরের সময় পেলে আর বলবো। আর আমাদের কাছে বিএনপির মধ্যে অনেক লোক আছে, বিএনপি যদি রিস্ক মনে করে রাষ্ট্র, যেমন বিএনপিরই লোক ছিল বদরুজ্জামান চৌধুরী, কিন্তু ওনার সাথে ওনাকে পরে সেফ মনে করে নাই, কিছু ইয়াং আছে না, এরা বুদ্ধি দিল যে ওনাকে উনি কিন্তু অ্যাকচুয়ালি সরকারকে এমন কোনো ক্ষতিকারক ছিল না, কিন্তু ওনাকে মিসগাইড করছে কিছু, এই যে বিএনপি, আমি নাম বলবো না, তারাও আমাদের বন্ধু বান্ধব, এনারা মিসগাইড করে যায়, বলছে যে উনি এরকম করছে, উনি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে গেছে, এটা গেছে সেটা। এর প্রেসিডেন্টের যদি কোথায় জিয়ারত করতে যাবে, কোথায় দাওয়াত খাবে, এই ফ্রিডম না থাকতে পারলে তাহলে নাম্বার 1 ব্যক্তি তারা কেন বানাবো? আমাদের রাজনীতিবিদদের চিন্তাধারা পরিবর্তন আনতে হবে, যেটা আগে হয়েছে এখন আর হবে না। আগে ওরা অদম ছিল, আমি উত্তম হব না কেন? আমি তারেক সাহেবের বলবো ওরা অদম ছিল, আপনি উত্তম হন। আপনার অনেকগুলি কথা প্রশংসা নিয়ে আসে, যেমন আপনি ফরেন পলিসির মধ্যে, আপনার ভিজিটের মধ্যে আপনি মালয়েশিয়াকে এবং চায়নাকে নিয়ে সঠিক কাজ করছেন, জনগণ প্রশংসা করতেছে, আপনার ব্যবহারে লোক প্রশংসা করছে। এখন আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন, কারণ রাষ্ট্রপতির মধ্যে আমি আগে অন্য চ্যানেলেও বলছি, একটা বড় বরাদ্দ থাকে, ওখানে অনেক টাকা খরচ হয়, যার সে গরিব দেশের টাকা, ওখানে একটা লটবহর থাকে,
তো যদি ওখানে আপনি বরং অবৈতনিক রাষ্ট্রপতি করে সেখানে জোবেদারকে করলে, জোবেদার এমন একটা লোক, জোবেদার কোনো অপরাধ করে নাই, কিন্তু আওয়ামী লীগের আমলে জোবেদারকে ওএসডি করা হয়েছে, বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। যে দলের বাইরে থেকে আনা যায় কিনা এটা। ধরের বাইরে থেকে আনা যায়, ধরের ভিতরেও আছে এরকম বহু ব্যক্তিত্ব সম্পন্ন লোক। যারা হয়েছে কি জানেন, আপনি যে বলেছেন উনি বয়সের কথা, বয়স হলে অনেক সময় আছে ইয়াং বয়সে বুড়ার থেকে বুড়া, আমার চেয়ে অনেক কম বয়সে থেকে সে বুড়ার মতো, বুড়া মানে বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের লোক তো লাভ হবে না, এটা হলো ব্যক্তির উপরে নির্ভর করে, ব্যক্তির পার্সোনালিটি কতটুকু আছে, লেখাপড়া কত আছে, রাষ্ট্র পরিচালনার জন্য তার সাফিসিয়েন্ট জ্ঞান আছে কিনা, তাহলে সেখানে হবে। কারণ বিচারপতিরা সবগুলি পার্টির লোকদের বিচারপতি হয় না, যখন সেখানে হয় তখন কারো অধীনে হয় না, তখন সে বিবেকের অধীনে চলে আসে। তাহলে ওই রকম লোকেরা ঠিক করতে হবে যে বিবেকের অধীনে কাজ করবে, কোনো ভুল থাকতে শুধরাবে। আমার তো একটা কারেকশন, আমি যদি একটা ড্রাফট করি, যদি আপনার কাছে আমি পাঠাই কারেকশন করে, আমি তো সেটা সম্মান দিতে হবে। আচ্ছা, আপনার কাছে আসবো। জনাব এবির রহমান, তো চূড়ান্ত কথা তো একটি আসছে, আলোচনা যা দেখা যাচ্ছে, আপনার কি মনে হয় যে বাংলাদেশের সার্বিক প্রেক্ষাপটে এই সংসদীয় গণতন্ত্র, এই মডেলের আওতায় এই আশাটা করা আমাদের খুব অন্যায় হবে? না না, আশা করতে পারি, বাট it depends upon the suitable will of the Prime Minister. He is the majority party leader in Parliament, he is the Prime Minister, he is the chairman of the ruling party. ওনার উপরই দায়িত্ব দিচ্ছে, তার উপরে নির্ভর করবে। Let us see how he exercises his wisdom. একজন জাতির অভিভাবক তো আমরা আগেই বলেছি যে একজন সজ্জন ব্যক্তি, উচ্চশিক্ষিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, সে স্বাস্থ্য ভালো আছে, ওই হেলথ ইজ ওয়েলথ, ওয়েলথ ইজ নট হেলথ, এই সব কিছু মিলিয়ে যাকে সবাই সম্মান করবে, জি, সে ধরনের লোক হলে আশা করি সেটাই ভালো হবে। আপনাকে ধন্যবাদ। আর জাস্টিস শাহাবুদ্দিনের কথা বারবার আনিয়ে তো লাভ নয়, শাহাবুদ্দিন সাহেব চলে গেছে। হি ওয়াজ এ জুডিশিয়াল ব্যুরোক্র্যাট, দেন টার্ন টু, আর উনি কোনো সময় চিফ অ্যাডভাইজার হন নাই, অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন। উনি অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলেন, আর একবার প্রেসিডেন্সিয়াল ফর্মে প্রেসিডেন্ট ছিলেন। আপনাকে ধন্যবাদ। আপনার বলার ওই অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে চিফ এক্সিকিউটিভ ছিলেন। জনাব আমিনুল করিম, যে কথাটা আমাদের এ কে এম পাটোয়ারি বললেন, একদম নতুন একটা কথা। উনি জোবেদার কথা বললেন, ডক্টর জোবেদার কথা। তা আপনার কি মনে হয় একজন নারীও আলোচনা আসতে পারে? নারী ভালো মহিষী নারী পেলে আসতে পারে না কেন? আমি ব্যক্তিগতভাবে, কারণ এখানে নাম নিতে চাই না এই মুহূর্তে, নামটা না নেওয়া ভালো, না নয় ভালো, বাট আমি গুণাবলী হিসেবে বলি যে নারীও হইতে পারে। নারী ভাবেন হতে পারে না কেন? হতে পারে। তো এটা বোধহয় একটু সাধারণ জনগণের কাছে এটা কতখানি গ্রহণযোগ্যতা পাবে সেটার ব্যাপার আছে। প্রধানমন্ত্রী পর্যন্ত আমি গ্রহণযোগ্যতা পেয়েছে, হতে পারে, হয় নট, শি হ্যাজ দ্য কোয়ালিটিজ অ্যান্ড তার পার্সোনালিটি থাকে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা নারীর ভিতরেই থাকি, কেউ নাম না নেওয়াই ভালো। সেটা যে বলছে তার দায়িত্ব, এটা আপনি বলতেছেন। আর এটা হচ্ছে কি উসমানীর, সে আচ্ছা, উসমানীর আমি বাস্তি। আসতেছি, হ্যাঁ, তবে আমি কথাই বলবো যে তার প্র্যাকটিক্যাল নলেজও থাকতে হবে, কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। মানে জুডিশিয়ারিতে হোক, ব্যুরোক্রেসিতে হোক, মিলিটারিতে হোক, ব্যবসায় থেকে আসুক, শিক্ষক থেকে আসুক, তার মধ্যে পার্সোনালিটি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, প্রাজ্ঞতা থাকতে হবে, নির্লোভ হতে হবে, এবং সে সত্য কথা বলবে এবং ভালো সিদ্ধান্ত দিতে পারবে এবং ভালো উপদেশ দিতে পারবে ক্যাবিনেটকে, প্রধানমন্ত্রীকে, বা রাষ্ট্রযুদ্ধে বা দেশের ভালো কথা দুর্দিনে উনি সদ উপদেশ দিতে পারবেন। যেটা উনি তো ক্রাইসিসের সময় তো উনি তো আসবেন, কেয়ারটেকারের সময় তো উনি তো সব পাওয়ারের অধিকারী হবেন কেয়ারটেকারের সময়, এবং উনি তো চিফ জাস্টিসকে উনি কমান্ড করবেন, অ্যাপিলেট ডিভিশনকে উনি কমান্ড করবেন, তো তার ওই থাকতে হবে তো, ওটা ওই অ্যাপিলেট আমি দেখেছি তো ইয়াজুদ্দিনের সময় চিফ জাস্টিস আসলে, মানে এটা খুব ইম্পর্টেন্ট, এরকম লোক পাওয়া খুব কঠিন। জাস্টিস যে ব্যারিস্টার ইস্তিয়াকের মতো লোক, বা এই যে আমাদের কামাল হোসেন সাহেবের মতো লোক, শাহদিন মালিক, অত ক্লোজ দেখি নাই, নিশ্চয় ভালো হবে, বিখ্যাত ব্যক্তি ছিল এরা। এইসব লোক আসলেও মানুষ এমনি তাদের কাছে মেনে নেবে, তাদের আন্তরিকভাবে অন্তর থেকে তাকে মেনে নেবে, এরকম লোক দরকার, জনাব এ কে এম পাটোয়ারি। আচ্ছা, আমি ওই কথাটা কেন বলছি? হ্যাঁ, বলছেন। আমি কেন বলছি যে বিনা দোষে তাকে ওএসডি করা হয়েছে, চাকরি প্রমোশন দেওয়া হয় নাই, তার মাকে আসামি করা হয়েছে, তো সাফার তো সে করছে। আর যেহেতু পার্টি সন্দেহ করে অন্যদেরকে, নিরাপদ মনে করে না, তাহলে তার পরিবার হলে সন্দেহ করলো না, টাকাও লাগলো না, ওখানে ওইটা থাকলো। আর তাছাড়া তার যে যোগ্যতা, সেই যোগ্যতার স্বাক্ষর দিচ্ছে। এবং কোনো রকমের একটা ব্যক্তিত্বহীন কোনো কথা বলছে, সে কোনো বিতর্কিত কোনো কথা বলছে যে বয়দা কিন্তু এটা বলে নাই। হ্যাঁ, তো সুতরাং সেক্ষেত্রে ওসমানীর বাস্তি, এই যে আইরিন রহমান কত, সেটাও তার চাচাতো বোন। তো এরকম একটা ব্লু ব্লাডের লোক, যেহেতু আমি ওটা বলছি এই কারণে
যেহেতু তার সকল যোগ্যতা আছে, সে সাফার করছে এবং পার্টিও তা অন্যদেরকে আনতে কমফোর্ট ফিল করতেছে না, সন্দেহ করতেছে, তো নিজের পরিবারের মধ্যে থাকুক, অন্তত একটা ভালো লোক থাকুক ব্যক্তির সময় আমরাও বলবো এই আমাদের রাষ্ট্রপ্রধান। যেমন বেগম জিয়ারে বলতে মানুষ একটা দেখতে একটা শ্রদ্ধা ভক্তি আসতো, তো জুবাইদারকেও এরকম একটা শ্রদ্ধা ভক্তি আসে। তো সেই জন্য, আর তাছাড়া লেখাপড়া আছে, এমন নয় যে সে লেখাপড়া করে নাই, বিনা দোষে বিয়ে করাতে, ওই ফ্যামিলিতে বিয়ে করার জন্য সে সাফার করলো, তার প্রমোশন দেয় না, তারা বিভিন্নভাবে নাজেহাল করছে, এই দেশে চলে যেতে হয়েছে। তো সেই জন্য এক। আর 2 নম্বর হলো যে কিছু কিছু লোকের যে নাম আসতেছে, এখানে একটা সংবিধানে বলা আছে বাইরের দেশের নাগরিক হলে হইতে পারবে না, ডিসকোয়ালিফিকেশন অফ এ প্রেসিডেন্ট, সেখানে এই সংবিধানে বলা আছে। তাহলে এখানে কিছু কিছু লোকের নাম আসতেছে। তো এখন বলা যাচ্ছে আমাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের সময়, ইন্টারিয়াম গভর্নমেন্ট আমরা কেন নিলাম সেখানে তখন কাউকে কেউ মানতেছে না। তো একটা ভুল তো বারবার করা যাবে না, এই দেশের নাগরিককে করতে হবে। আবার বিএনপিরও কিছু লোক অনেকে যে নাম দেখতেছে, আমি নাম মেনশন করছে, এদের দুর্নীতির মামলা, এদের 100 কোটি 200 কোটি টাকা পাচার করছে, নিজেরাই ডিক্লেয়ার করছে, তারা শেয়ার বাজার থেকে করছে। তো সেই ক্ষেত্রে যে দুর্নীতিবাজকে, যার দুর্নীতির মামলা হয়েছে, পার্টির লোক হোক যাই হোক, আমি তারেক সাহেবকে রিকোয়েস্ট করবো অন্তত আপনার পার্টিগুলি বায়োডাটাগুলি দেখেন, কাদের দুর্নীতি আছে, কারা আপনার বিপদের সময় তারা আপনার পক্ষে ছিল না, এগুলো শর্ট আউট করেন। এটা আপনারই লাভ হবে, আমাদের কোনো না। তো সেই জন্য আমি বলছি যে আপনি দৃষ্টান্ত স্থাপন করেন। আগে ক্যাবিনেট মিটিং হলে 7.5 টাকা বিল হইতো, এখন কিন্তু তারেক সাহেব আসার পরে 5 মাসে 1 পয়সা খরচ হয় না, কিন্তু মিটিং হচ্ছে, একটা টোস্ট বিস্কুট খাওয়াচ্ছে, একটা চা খাওয়াচ্ছে। তো এইখানে আগে 7,000 টাকা বিল হয়েছে। ইভেন কি শেখ হাসিনা, ওই যে এখন উনি বললেন যে পার্টি করে, তো উনি থেকে আপনার কী যেন, ভিয়েতনাম থেকে এক ধরনের ফল আইনা সেটা দিয়ে শরবত বানায় খাইতেন, যেটা 3 থেকে 3,500 টাকা ওই এক গ্লাসের শরবতের দাম পড়ে, এবং 70 কোটি টাকা কী যেন পর্যটনের বাকি আছে। ইউনুস গভর্নমেন্ট বলছে যে আমি আরও জনের বিল দিব কেন? তাইলে এখানে বিল আসতো, এবং কি মিটিং করতেন উনি, আওয়ামী লীগ সময় মিটিং করতেন, মিটিংয়ের পয়সা তো রাষ্ট্রের কোষাগার থেকে দেওয়ার কথা না, ওনার নিজেরটা পাবে। এবং রাষ্ট্রের প্রেসিডেন্ট তার যদি অ্যাডাল্ট ছেলে থাকে পাবে না, যদি মাইনর ছেলে থাকে পাবে। ওই যে হামিদ সাহেব তার নাতির বউ পর্যন্ত এনে রাখছে, রাষ্ট্রের টাকা খরচ করছে। তারপরে উনি মিঠা মইনে যাবেন, আগের থেকে এসএসএফ লোকেরা পাঠিয়ে দেবেন, কবুতর খাবেন উনি, ওখানে নগদ টাকা নিয়ে কবুতর কিনে ওনাকে খাওয়াচ্ছে। এটা তো হতে পারে না এরকম। তো এখন আমি বক্তব্য এর মধ্যে বলতেছি, আজকে অনুষ্ঠানের মধ্যে এই দুইটা রাষ্ট্রের প্রতি কী খরচ করছে এটা তদন্ত হইয়া অন্য অ্যাঙ্গেলে চলে গেছি আমরা। তা আমাদের মূল কথা একটা রাষ্ট্রপতি নিয়ে। আপনাকে ধন্যবাদ জনাব এম.কে রহমান, আপনাকে ধন্যবাদ লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম, এবং ধন্যবাদ জনাব এ.কে পাটোয়ারি। দর্শক, আমরা কথা বলছিলাম রাষ্ট্রপতি নির্বাচন এবং জনগণের আকাঙ্ক্ষা। 3 জন বক্তাই তাদের স্ব দৃষ্টিকোণ থেকে অত্যন্ত প্রাঞ্জল এবং সাবলীলভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, এবং 3 জনের বক্তব্যতে একটা কমন সূত্র যেটা হচ্ছে, রাষ্ট্রপতি যিনিই হবেন তিনি রাষ্ট্র অভিভাবক, আর অভিভাবক সেই হয় যাকে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধা করা যায়, ভালোবাসা দেওয়া যায়, এবং যার কথা মানুষ শুনে। এবং তারা 3 জনই আশা করতেছেন যে এবার যে রাষ্ট্রপতি হবেন, যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী, অনেক দিন পরে একজন পুরুষ প্রধানমন্ত্রী আমাদের এখানে এসেছে কিন্তু, এবং তার বয়স কম, এবং তিনি তার ঐতিহ্যের কারণে, কারণ তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, এবং ইতিমধ্যেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে তিনি ব্যক্তি জীবনে খুবই সৎ। এখন দেখার ব্যাপার তার এই গুণাবলীগুলি নিয়ে কীভাবে একজন রাষ্ট্রপতিকে তিনি মানে মনোনীত করতে পারেন, এটি যা তাকে আছে। জাতি চায় জনাব তারেক রহমান এমন কাউকে এই চেয়ারটার জন্য মনোনয়ন দেন, যিনি বলবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রেজেন্টেশন টু দ্য নেশন বাই অনারেবল প্রাইম মিনিস্টার। ধন্যবাদ।